বাজার বলতে বাগান। একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হলঘরের মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ। ক্রেতারা গাছ থেকে যে যার পছন্দ মতো আলু, কুমড়ো, পটল তুলে নিচ্ছে। শূন্যে ঝুলন্ত র্যাকে আলুর গাছ। এসব আলুর জন্য মাটির দরকারই হয় না। শূন্যেই নানা প্রক্রিয়ার গাছকে ফলন্ত করা হয়। গাছের নিচে চমৎকার আলু থোকো থোকো ফলে আছে। বাসনলিনী কিছু আলু নিলেন, বেগুন, পটল, ফুলকপিও নিলেন। আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয়, কোনো বাধা নেই। বাজারের ফটকেই ছোট ছোট ট্রলি সাজানো আছে। তাতে বোঝা তুলে দিয়ে কনসোলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই ট্রলি আপনা থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে। বাসনলিনীও বোঝাটা একটা ট্রলি মারফত বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপর মেঘের উপর হেঁটে বেড়ানোর একটু ইচ্ছে হলো তার। কোনো অসুবিধে নেই। উড়ন্ত পিরিচ সব জায়গায় মজুদ। তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন। 5 ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি। তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে, কিছু খাদ্য পানীয়ের একখানা ছোট আলমারি আছে, আর আছে একজোড়া হাওয়াই চপ্পল। এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায়। বুদবুদ সমেত বাষ্পনলিনী পিরিচে চেপে বসলেন। পিরিচ একটা দ্রুতগামী লিফটের মতোই ওপরে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘের স্তর ভেদ করে বাষ্পনলিনী রৌদ্রোজ্জ্বল আকাশে উঠে এলেন। চারদিকে কোপানো মাটির মতো মেঘ। আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে, তাতে নানা ধরনের মানুষ। তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেট দঙ্গল বেঁধে কোনো পরিবারও পিকনিকও করছে। প্রচুর লোক, ওপরে নিচে সর্বত্র। মেঘের ওপর ক্লাইট স্কিও করছে কেউ কেউ। হাওয়াই বুট পরে শূন্যে ফুটবল খেলছে কিছু যুবক। কয়েকজন যুবতী ভাসমান ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে। পিরিচটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাষ্পনলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন। বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর ঘণ্টাখানেকের মধ্যেই হয়ে যাবে। হাওয়াই চপ্পল পরে নামতে যাবেন এমন সময় ঠিক একটা কুমড়োর আকৃতির উড়ুক্কু গাড়ি তার সামনে থেমে গেল। জানালা দিয়ে মুখ বেঁক করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠল, কি গো ঠাকুমা, এখানে কি হচ্ছে? বড়ি রোদে দিয়েছ নাকি? ছোকরা আর কেউ নয়, গদাধর ভট্টাচার্যের ডান পিঠে ছেলে রেমো। রেমোর জ্বালায় বাষ্পনলিনীর একসময় ঘুম ছিল না চোখে। গাছের আম, জাম, কাঁঠাল কিছু রাখা যেত না রেমোর জন্য। বিচ্ছুটা চুরিও করতো নানা কায়দায়। একখানা লেজার গান দিয়ে টপাটপ পেরে ফেলতো ফলপাকুড়। তারপর একটা খুদে পুতুলের মতো রোবটকে বাগানের দেয়াল টপকে ঢুকিয়ে দিত। ফল কুড়িয়ে নিয়ে চলে আসতে রোবটের কোনো অসুবিধেই হতো না। এই বড়ি বেলুনের রোদে দেওয়া আচার আমসত্ত্বেও বড় কম চুরি করেনি রেমো। তাই তাকে দেখে বাষ্পনলিনী একটু শঙ্কিত হয়ে বললেন, আজ রাতে বড়ির ঝাল রাঁধব, তোকে একটু পাঠিয়ে দেব কোন। রেমো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতের খাওয়া আজ যে কোথায় জুটবে কে জানে। কেন রে, কি হলো? জিজ্ঞেস করল বাষ্পনলিনী। আর বলো কেন, গত 1 মাস ধরে বৃহস্পতির চারদিকে ঘুরপাক খেতে হয়েছে। আজ সবে ফিরছি। ফিরতে ফিরতেই রেডিও তো বদলির অর্ডার এলো। আজ ওই ইউরেনাসে রওনা হতে হবে।
সেখানে রোবটরা নেমে মানুষের থাকার মতো ঘরবাড়ি তৈরি করেছিল। শুনছি সেই সব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেয়ারাপনা শুরু করেছে, মানুষের কথা শুনছে না। কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবীর দল গড়েছে। বাসুনলিনী চোখ কপালে তুলে তুলে বলল, বলিস কি, এ তো সর্বনেশে কাণ্ড। রেমো একটু হেসে বলল, তোমরা পুরোনো আমলের লোক ঠাকুমা, এ যুগের কোনো খবরই রাখো না। তবে ভালোর জন্যই বলে রাখি, রোবটদের ঘরের কাজে বেশি লাগিও না। খাবার দাবারে বিষ টিসও মিশিয়ে দিতে পারে, একদম বিশ্বাস নেই ওদের। শুনে বাষ্পনলিনীর বুক ধড়ফড় করতে লাগলো। হৃৎপিণ্ডটা কলের না হলে বুঝি বা হার্ট ফেলেই করতেন। কোনো রকমের সামলে নিয়ে বললেন, তা এইসব কাণ্ড হচ্ছে, কিন্তু কই মুখ পোড়ারা খবরের কাগজে তো কিছু লেখে না। রেমো হেসে কুটিপাটি হয়ে বলল, তুমি সত্যিই আদ্যিকালের বুদ্ধি বুড়ি হয়ে গেছো ঠাকুমা। বলি, খবরের কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো? অটো মেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্রমগজের কবজায় চলে গেছে। তা তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে? সবই তো জ্ঞাতি ভাই, তলায় তলায় সকলের সাঁট। এমনকি রোবটরা তো রোবট ল্যান্ডও দাবি করে বসেছে, ধর্মঘট, আইন অমান্যের হুমকিও দিচ্ছে। এসব শোনোনি? বাষ্পনলিনী সব শুনে বলল, না বাছা, শুনিনি। আপন মনে বসে আঁক কষি, অতসই খবর কেউ বলেও নি। যাই ঠাকুমা, মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউরেনেশনে রওনা দেব। রেমো বলে উঠল, সময় বেশি নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে ভূতের ভবিষ্যৎ গল্পের দ্বিতীয় পর্ব। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।